দেখেন, আমাদের ব্যাংকিং খাতে, আমাদের সমগ্র ব্যাংকিং খাতে আজকে প্রায় আমাদের 55টির মতো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আমাদের সমগ্র গ্রাহকের সম্মিলিত অর্থ মিলে ডিপোজিট আমাদের রয়েছে 16 লক্ষ কোটি টাকা। এর ভিতরে আমরা ধরে নিচ্ছি যে 2 লক্ষ কোটি টাকা আজকে অলরেডি নন পারফর্মিং লোন, কিন্তু সব থেকে যেটা আশঙ্কাজনক সেটা হচ্ছে ডিস্ট্রেস লোন কিন্তু বর্তমানে 5 লক্ষ কোটি টাকা থেকে 6 লক্ষ কোটি টাকার মাঝামাঝি একটি পরিস্থিতিতে বর্তমানে রয়েছে। আপনি অধিকাংশ ব্যবসা এবং ব্যাংকিং সেক্টর যদি আপনি যেয়ে দেখেন, আজকে বর্তমান চক্রবৃদ্ধি ঋণের কারণে যেখানে 14 থেকে 16% ঋণ বরাদ্দ করা হচ্ছে, অধিকাংশ ব্যবসা, যখন আমরা গার্মেন্ট সেক্টর ব্যবসার সাথে কথা বলি, সেরামিক সেক্টর ব্যবসার সাথে কথা বলি, এত উচ্চ সুদের হারের কারণে কিন্তু অধিকাংশ ব্যবসা, আমার যেটা আশঙ্কা রয়েছে, ভবিষ্যতে কিন্তু ডিফল্টের দিকে যাচ্ছে। আমি বর্তমানে বড় বড় গার্মেন্ট শিল্পের সাথে যারা কলিগ যারা রয়েছে, যারা আমাদের সহকর্মী যারা রয়েছে, যারা আজকে দেখা যায় যে 200-300 মিলিয়ন ডলারের টার্ন ওভার করছে, তারা কিন্তু তাদের মাসিক কিস্তি দিতে কিন্তু আজকে হিমশিম খেয়ে যাচ্ছে। এমন একটি অর্থনৈতিক বাস্তবতা, আমাদের সর্বপ্রথম যেতে হবে যে বাংলাদেশে এই যে ঋণ বরাদ্দ করা হলো, এটা কিন্তু আমানতকারীর অর্থ দিয়ে কিন্তু ঋণ বরাদ্দ করা হয়। ব্যাংকের কিন্তু প্রকৃত মালিক কিন্তু আমানতকারী। আমার যে প্রস্তাবনা রয়েছে, এখান থেকে যদি বেরিয়ে আসতে চায়, সর্বপ্রথম ব্যাংকিং খাতে আমাদের প্রত্যেকটি ব্যাংকের আমানতকারীকে সুস্পষ্টভাবে তাদের অর্থ দিয়ে কাকে কাকে ঋণ বরাদ্দ করা হচ্ছে, কতটুকু জমির বিপরীতে কতখানি ঋণ প্রদান করা হচ্ছে, এটা পরিষ্কার করে দিতে হবে। আমার প্রস্তাবনা হচ্ছে আহ আমানতকারীকে সুস্পষ্ট সর্বপ্রথম তাদের ঋণ, আমানতকৃত অর্থের বিপরীতে যে ঋণ প্রদান করা হচ্ছে গ্রাহকদের, সেখানে আমাদের অ্যানুয়াল রিপোর্টে এটা সুস্পষ্টভাবে পরিষ্কার করতে হবে। এটা 5 কোটি টাকার ঋণ বরাদ্দ হোক বা 500 কোটি টাকার ঋণ বরাদ্দ করা হোক, সেটা সর্বপ্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি 10 কোটি টাকার বিপরীতে, জমির বিপরীতে আপনি 100 কোটি টাকার ঋণ আপনি বরাদ্দ করতে পারেন না। এখানে বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকতে হবে, এবং পত্র পত্রিকাতে যদি আমি ছাপিয়ে দিতে পারি, আমি মনে করি বাংলাদেশের পরিচালনা পরিষদের, ব্যাংকিং খাতের যে পরিচালনা পরিষদ যদি অবৈধ অনৈতিক কিছু করতেও চায়, সাধারণ মানুষের জবাবদিহিতার আওতায় যদি আমরা ওপেন সোর্স অ্যাকাউন্টিং করতে পারি, আমি মনে করি বাংলাদেশের দুর্নীতির এই এই যেটা আমি করবো যে আক্রাইতে পরিণত হয়েছে, সেটা শূন্য কোঠাতে নেমে আনানো সম্ভব। বাংলাদেশ ব্যাংক যখন অতীতে টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে, আজকে যখন সেই সাপোর্টের সেই যুক্তিসঙ্গত কারণে যখন সেই লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছে না, অধিকাংশ গ্রাহক কিন্তু তাদের টাকা, তাদের মুদ্রা কিন্তু তুলতে পারছে না। তো এরকম যে ম্যাল প্র্যাকটিস গুলো হয়ে এসেছে, যেখানে বাংলাদেশের প্রায় 30-35, প্রায় 40% বাংলাদেশের টোটাল ডিপোজিটের 40% প্রায় ডিফল্টের দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটি অবস্থায় আপনার মূল্যস্ফীতির তীব্রতা সীমাহীন ভাবে বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম ভাবে বেড়ে যাচ্ছে, যেখানে আমাদের 2022 সালের মার্চ থেকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিয়েছিল প্রায় 5%, 5.5% কাছাকাছি। তখন বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি যে সুদের হার যদি আমরা পর্যায়ক্রমে যদি আমরা না বাড়াই, তাহলে কিন্তু টাকার মূল্য ডলারের বিপরীতে ধরে না রাখতে পারলে আমাদের ভবিষ্যতে আমদানির খরচ ব্যাপকভাবে বেড়ে যাবে।